বাংলাদেশি বিজ্ঞানীরা একটা রকেট তৈরি করেছে। মূলত প্রথমবারের মতো এই রকেটের মাধ্যমে বাংলাদেশ চন্দ্র অভিযান করবে। এই রকেটের মাধ্যমে আমাদেরকে চাঁদে যাওয়ার মিশন সম্পন্ন করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে আমার মিগ-29 চালানোর 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। সাধারণত রকেট চালানোর ক্ষেত্রে ফাইটারের পাইলটদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। মিগ-29 মূলত রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের ফাইটার প্লেন। এই ফাইটার বিমানটি ঘন্টায় 2400 কিলোমিটার গতিতে চলতে পারে। এই দ্রুত গতিসম্পন্ন মিগ-29 চালানোর অভিজ্ঞতার কারণে আমাকে চাঁদে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়। জরুরি ভিত্তিতে আমাকে অফিস থেকে ডাক দেওয়ার কারণে আমি ট্রেনে করেই ঢাকা ফিরে আসার চেষ্টা করি, কিন্তু ট্রেনে করে ঢাকা পৌঁছাতে দেরি হবে দেখে আমাকে অফিস থেকে হেলিকপ্টারে করে পৌঁছাতে বলা হয়। তাই আমি বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার থেকে একটা MI-17 হেলিকপ্টারে করে ঢাকা ফিরে আসার চেষ্টা করি। মূলত MI-17 হেলিকপ্টারে করে ঢাকা যাওয়ার কথা থাকলেও আমাকে চট্টগ্রামের একটা গোপন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টার থেকে নামার পর আমাকে বাংলাদেশ নেভির একজন অ্যাডমিরালের কাছে পাঠানো হয়। সে মূলত ভূমি থেকে এই পুরো মিশনটার নেতৃত্ব দিবে। অফিসের ভিতরে আসতেই দেখি নিচতলায় আরেকজন নেভির অফিসার বসে আছেন। আমি আর কারোর সাথে কথা বলে সময় নষ্ট না করে সোজা লিফটে করে উপরে চলে আসি। সেখানে এই মিশনের ভারপ্রাপ্ত অ্যাডমিরাল আমাকে পুরো মিশনের ব্যাপারটি বুঝিয়ে বলেন। সেই সাথে এই মিশনের সহযোগিতার জন্য একজন আর্মি অফিসার ও নেভি অফিসার আমার সাথে থাকবেন, সেই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলেন। এরপর আমাকে দ্রুত স্যাটেলাইট ডাটা স্টেশনে যেতে বলা হয়। তাই আমি দ্রুত নিচে আসি এবং বাইরে যেয়ে দেখি আমার জন্য দুজন অফিসার বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই দুজন মূলত আমাকে রকেটে ওঠার আগ পর্যন্ত সার্বিক সহযোগিতা করে যাবে। সেই নেভি অফিসারের কাছে যেতেই সে আমাকে স্যালুট করে অভিবাদন জানায়। এরপর সে আমাদের দুজনকে তার সাথে গাড়িতে উঠতে বলে, কারণ এখন আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে ডাটা সেন্টারে পৌঁছাতে হবে এবং কিছু ডাটা কালেক্ট করে সেটা আবার একজন সায়েন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। তাই আমরা আর দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। প্রথমেই আমাদেরকে স্যাটেলাইট ডিস স্টেশনে যেতে হবে, সেখান থেকে কিছু ডাটা কালেক্ট করে আবার এই স্টেশনে ফিরে আসতে হবে। তাই সেই নেভি অফিসার ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে সেখানে পৌঁছতে পারি। এই গোপন ঘাঁটি থেকে বের হওয়ার সময় আমরা খেয়াল করি যে আমাদের সামনের গেটটি লাগানো, কিন্তু এই লাল গেটকে আমাদের মিশনের জন্য বাধা হিসেবে বিবেচনা করে এই গেটকে আমরা উড়িয়ে দিই এবং সেই ভেঙে যাওয়া গেটের ভাঙা অংশ নিয়েই সামনে এগিয়ে যেতে থাকি। বেশ কিছুক্ষণ যাত্রার পর আমরা স্যাটেলাইট ডিস স্টেশনে পৌঁছে যাই। গাড়ি থেকে নামার পর সেই নেভি অফিসার আমাদেরকে ডিস স্টেশনের উপরে উঠতে বলেন। আমরাও তার সাথে সাথে মই বেয়ে উপরে উঠি। উপরে উঠে সে স্পেসের ল্যাপটপে গেম খেলে পরীক্ষা করে তা ঠিক আছে কিনা। এরপর সে সেই স্টেশনের দায়িত্বে থাকা বিজ্ঞানীকে ভালো গেমিং ল্যাপটপ বসানোর পরামর্শ দেয়। এরপর সেই স্টেশন থেকে আমাদেরকে আরেকটি গোপন ঘাঁটিতে পাঠানো হয়। সেখানে রকেট চালানোর জন্য আমাকে এটাই সায়েন্স নামে একটা বই দেওয়া হয়। আমি তাকে থ্যাংক ইউ জানিয়ে সেই বইটা হাতে নিয়ে আমি বের হয়ে পড়ি। এরপর গাড়ি চালিয়ে সোজা সেই আগের ঘাটিতে আমরা চলে আসি। এখন আমাকে দ্রুত যে নৌবাহিনী সেই অ্যাডমিরালের সাথে দেখা করতে হবে। ইতিমধ্যে রাস্তায় আমি অনেকটা লেট করে ফেলছি। আমার জন্য রকেট অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। উপরে যে আমি সেই স্যারের সাথে দেখা করলে তিনি আমার চোখের উপর চোখ রেখে মনে মনে কিছু দিক নির্দেশনা দেন। আমি তার মনে মনে দেওয়া দিক নির্দেশনা সব বুঝতে পেরে আমি তাকে মনে মনে আন্ডারস্টুড বলি। স্যারের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আমি তাড়াতাড়ি করে এয়ারপোর্টে ফিরে আসি। এখন আমাকে হেলিকপ্টারে করে সেই দ্বীপে যেতে হবে যেখান থেকে আমি মূলত রকেটে করে উড্ডয়ন করব। রকেটের কাছে যেতে হলে আমাদেরকে হেলিকপ্টারে করে অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। তাই আমরা নেভির একটা হেলিকপ্টারে 3 জন বসে পড়ি। এই হেলিকপ্টারটি মূলত নেভির একটি রেস্কিউ হেলিকপ্টার। সাধারণত দুর্যোগ প্রবণ সময়ে এই হেলিকপ্টারটা ব্যবহার করা হয়ে থাকে, তবে আজকে বিনা দুর্যোগে আমাদেরকে এই হেলিকপ্টারটা ব্যবহার করতে হচ্ছে। হেলিকপ্টারে করে 2 ঘন্টা জার্নি করার পর আমরা অলরেডি সেই দ্বীপে চলে আসছি। এই দ্বীপটি মূলত সাগরের মাঝখানে অবস্থিত। এর আশেপাশে কোনো রকম জনবসতি না থাকার কারণে এই দ্বীপটিকে সিলেক্ট করা হয়েছে যাতে রকেট উড্ডয়ন ব্যর্থ হলে কোনো রকম ক্ষতি না হয়। এখানে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য অলরেডি 3টা হেলিপ্যাড দেওয়া আছে, তাই আমি এখানে নিরাপদে আমার হেলিকপ্টারটা ল্যান্ড করাই। এরপর আমাকে এই মিশনে সহযোগিতা করার জন্য আমি সেই দুজনকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর তাদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে আমি চেঞ্জিং রুমের দিকে দৌড় দিই। চেঞ্জিং রুমটা মূলত একটা হ্যাঙ্গারের ভিতর অবস্থিত। সেখানে গিয়ে দেখতে পাই আমার সাথে যে দুজন নভোচারী যাওয়ার কথা তারা অলরেডি রেডি হয়ে বসে আছে। সে দুজনের একজন চায়না থেকে আরেকজন রাশিয়ার। তারা আমাকে পিছনে থাকা বক্স থেকে ড্রেস নিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসতে বলে। আমি তাদের কথা মতো চেঞ্জিং রুমের দিকে দৌড় দিই। এরপর আমি সেই বাক্সগুলো থেকে আমার ড্রেসটা খুঁজে বের করি। এরপর আমি নভোচারীর পোশাকটা পরে আমি রকেটের দিকে সোজা দৌড় দিই। নভোচারীর এই পোশাকটা যথেষ্ট ভারী ছিল, সেই সাথে ভিতরে খুব গরম অনুভব হচ্ছিল। রোদের মধ্যে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর অবশেষে আমি রকেটের কাছাকাছি আসতে সক্ষম হই। আমার কাছে তখন মনে হচ্ছিল চেঞ্জিং রুম থেকে রকেটের কাছে আসা চাঁদে যাওয়ার চাইতে অনেক সোজা। রকেটে ওঠার আগে আমরা 3 জন কার কি শেষ ইচ্ছা সেটা নিয়ে আমরা আলোচনা করতে থাকি। এরপর আমরা 3 জনই রকেটের মধ্যে উঠে বসে পড়ি, কারণ এখন আমাদেরকে রকেটটা স্টার্ট করতে হবে। যেহেতু এটা বাংলাদেশের তৈরি প্রথম রকেট, তাই দুর্ঘটনার ভয়ে আমরা 3 জনই চুপচাপ বসে থাকি।
কিন্তু হঠাৎ করে রকেটের ভিতরে প্রচন্ড শব্দ শুরু হয়ে যায়। আমি তখন রকেটের ভিতরে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখা বইগুলো একে একে পড়া শুরু করে দিই, কিন্তু সেই বইগুলোতে কোনো রকম সমাধান না পেয়ে আমার হঠাৎ মনে পড়ে যে এটাই সায়েন্স বইটার কথা। এরপর সেই বইয়ের নির্দেশনা মোতাবেক আমি একটা বাটনে চাপ দিই, যার ফলে রকেটের দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ খুলে পড়ে যায়। এরপর রকেট মনের সুখে পৃথিবী থেকে চাঁদের দিকে যাত্রা শুরু করে। স্পেসে যে আমি বুঝতে পারি যে এই জায়গাটা পুরোপুরি নিরিবিলি, এখানে কোনো রকম শব্দ নেই। প্রেমিক প্রেমিকাদের ডেটিং এর জন্য স্পেস একটি আদর্শ জায়গা হতে পারে। তাই আমি স্পেসে একটা ফুচকার দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতে থাকি। এসব জল্পনা কল্পনা করতে করতে আমরা চাঁদের কাছাকাছি চলে আসি। এখন আমাদেরকে চাঁদে ল্যান্ড করতে হবে। তাই চাঁদে ঠিকভাবে ল্যান্ড করার জন্য আমি শাটলের চাকাগুলো নামিয়ে দিই, কিন্তু আমাদের স্পেস শাটল হঠাৎই ব্রেক ফেল করে সামনে থাকা একটা বিএমডব্লিউ কোম্পানির ইউএফও কে আঘাত করে। সেই আঘাতে একজন এলিয়েন ও তার বিএমডব্লিউ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেই এলিয়েন তার বিএমডব্লিউ থেকে নেমে আসে এবং আমাদের শাটলের ড্রাইভিং সিটে বসে থাকা সেই চাইনিজ নভোচারীর সাথে মারামারি শুরু করে দেয়। তারা দুজনেই চাইনিজ ভাষায় একে অন্যের সাথে ইংরেজিতে ঝগড়া করতে থাকে। এরপর আমরা সেই এলিয়েনকে তার ইউএফও এর বাম্পার ঠিক করার জন্য $5,000 দিতে চাইলে সে শান্ত হয়। তারপর আমরা সেই এলিয়েনের সুইস ব্যাংকে $5,000 পাঠিয়ে দিয়ে আমরা সেখান থেকে কেটে পড়ি। এই এলিয়েন মূলত চাঁদের বুড়ি চাঁদনির জন্য প্রতিদিন তার বিএমডব্লিউ নিয়ে অপেক্ষা করত। সরকারি চাকরিজীবী পাত্রের অভাবে চাঁদের বুড়ির আজও বিয়ে হয়নি। এরপর অ্যাডমিরাল আমাদেরকে ইমোতে কল দিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর আমরা তার নির্দেশনা মোতাবেক কিছুক্ষণ নিজেদের ফটোশুট করি। এরপর টেলিস্কোপ দিয়ে পৃথিবীতে থাকা মানুষজনের বাসায় উকি দিই। এরপর পৃথিবী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি। এরপর আমরা একটা পতাকা লাগালেও সেটা যুক্তরাষ্ট্রের পতাকার মতো ফুসফুসওয়ালা পতাকা না হওয়ার কারণে সেটা বাতাসে উঠতে ব্যর্থ হয়। তো এখন আমাদেরকে পৃথিবীতে ফিরে যেতে হবে। চাঁদ থেকে ফিরে আসার সময় আমাকে শাটল চালানোর দায়িত্ব দেওয়া হয়, কারণ চাঁদের মাটি এবং আমাদের দেশের রাস্তা একই রকম। তাই আমি ভালোভাবেই শাটলটা চালিয়ে পৃথিবীর দিকে ফিরে আসতে সক্ষম হই। পৃথিবীতে ফিরে আসার পরে আমাদেরকে এয়ারপোর্টে ল্যান্ড করতে বলা হয়। আমরা খুব সফলতার সাথেই আমাদের শাটলটা রানওয়েতে ল্যান্ড করাতে সক্ষম হই। রানওয়েতে ফিরে আসতে আমরা দেখতে পাই বিখ্যাত অসময় টিভি আমাদের জন্য অপেক্ষা করছে। সংবাদ সম্মেলন শুরুর পূর্বে অসময় টিভির সাংবাদিকরা একের পর এক ফটো তুলতে শুরু করে। সেই সাথে অসময় টিভি থেকে আমাদের সংবাদ সম্মেলনটি লাইভ প্রচার করা হয়। এরপর সংবাদ সম্মেলনে আমরা চাঁদ সম্পর্কে বিভিন্ন ধরনের অদ্ভুত তথ্য দিতে থাকি। এরপর কিভাবে আমরা এলিয়েনের সাথে মারামারি করে জিতে আসি সেই সম্পর্কে তথ্য দিই। তাছাড়াও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়। সবশেষ আমরা চাঁদের চেয়ে শক্তিশালী বলে আমি আমার বক্তব্য